সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি। ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে হাজির হয়েছি পদার্থ বিজ্ঞান 1 নবম শ্রেণী ভোকেশনালের জন্য। অধ্যায় হচ্ছে গতি, ব্যাগের ওপর ত্বরণের নির্ভরশীলতা ব্যাখ্যাকরণ। তো ইতিমধ্যে আমি তোমাদের এই অধ্যায়টির ম্যাথমেটিক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ এখানে যে ব্যাগের উপর ত্বরণের নির্ভরশীলতা ব্যাখ্যাকরণ বলেছে এই জিনিসটি আমি অলরেডি কভার করে দিয়েছি। যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলো পুনরায় করে ফেলবে। তো আমরা শুরু করছি। এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে। তো এখানে দেখতে পাচ্ছি শিখনফল। শিখনফল হচ্ছে স্থিতি ও গতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। নির্দেশনা দিয়েছে গতির ধারণা ব্যাখ্যা করতে হবে, বেগের ধারণা ব্যাখ্যা করতে হবে, বেগের সাথে ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, গতি অর্থাৎ যেটি চেয়েছে, তো গতি কি? পদার্থবিজ্ঞানে গতি হলো এমন ঘটনা যেখানে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানের সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে গতি বলা হয়। তো কোনো বস্তুর গতিকে যে প্রধান রাশিটি দ্বারা পরিমাপ করা হয় তা হলো ভরবেগ, যা বস্তুটির ভর ও বেগের গুণফল হয়ে থাকে। বস্তুর ভর ও বেগের বৃদ্ধিতে এর ভরবেগও বৃদ্ধি পায়, আমরা এটা জানি। তো ভরবেগের নিত্যতার সূত্রানুসারে কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বল অর্থাৎ বাহ্যিক বল শূন্য হলে ব্যবস্থাটি মোট ভরবেগ সংরক্ষিত বা অপরিবর্তিত থেকে যায়, ঠিক আছে। আরও ভালোভাবে যদি বলতে যাই তাহলে বলতে পারি আমরা ক্রিয়া প্রতিক্রিয়ারত একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ব্যতীত অন্য কোনো বল কাজ করে না। তো বল যদি কাজ না করে তাহলে ক্রিয়া ঘটার পূর্বের মোট ভরবেগ ও পরের মোট ভরবেগ সমমান হবে, অর্থাৎ সমান হবে। তাহলে এখানে অর্থাৎ সবশেষে যদি বলতে হয় সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনই হলো গতি। কিন্তু এই অবস্থান পরিবর্তনের ধরন সব ক্ষেত্রে এক নয়। বস্তু বা ব্যক্তি কখনো সোজা পথে, কখনো আঁকাবাঁকা পথে, কখনো ঘোরা পথে চলে, অর্থাৎ ঘোরাফেরা বাঁকা এই ধরনের পথে চলে থাকে, কখনো একই জায়গা থেকে ঘুরতে বা দুলতে থাকে বা এই ধরনের হতে থাকে। এইসব আলাদা আলাদা ধরন বা বৈশিষ্ট্যের জন্য গতিকে বিভিন্ন নামে অবহিত করা যায়। তো বিভিন্ন প্রকার গতি অর্থাৎ গতির প্রকারভেদটা খুব দরকারি একটা জিনিস, এটিও চেয়েছে ওখানে। তো সরল রৈখিক গতি প্রথমে আছে মসৃণ মেঝের উপর গড়িয়ে দেওয়া মার্বেলের গতি, উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু পৃথিবীর আকর্ষণে মাটিতে পড়ার যে গতি, এগুলো হচ্ছে রৈখিক গতি। অর্থাৎ যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন বস্তুর ওই গতিকে সরল রৈখিক গতি বলে। তো রৈখিক গতি কি? আঁকাবাঁকা পথে হেঁটে যাওয়া সাইকেলের গতি, রিকশার গতি, মোটর গাড়ির গতি ইত্যাদি বক্র রৈখিক গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি গতিপথ বাঁকা হয়, বক্র রেখা বরাবর হয়, তখন বস্তুর গতিটিকে বক্র রৈখিক গতি হিসেবে ধরা হয়, ঠিক আছে, অর্থাৎ বলা হয়। তারপর রয়েছে ঘূর্ণন গতি। চলন্ত সাইকেল, এখানে চলন্ত বানানটা ভুল হয়েছে, দন্তিয়া নয়তো হবে। তো চলন্ত সাইকেলের বা রিকশার চাকার গতি, বৈদ্যুতিক পাখার গতি, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের গতি, লাটিমের গতি ইত্যাদি ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন কোনো বস্তু ঘুরতে থাকে তাতে বস্তুটির যে গতি হয় তাকে ঘূর্ণন গতি বলে। তারপর হচ্ছে পর্যায় গতি। কোনো গতিশীল বস্তু গতি যদি এমন হয় যে এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর যে একই দিক থেকে অতিক্রম করে
তাহলে সেই গতিকে পর্যায়গতি বলা হয়। যেমন বৈদ্যুতিক পাখার গতি হতে পারে, ঘড়ির কাঁটার গতি, গ্রামফোন রেকর্ডার, ওই যে গ্রামফোন যেগুলো আছে না, সেগুলো রেকর্ডারের গতি ইত্যাদি। আবার ঘড়ি, পেন্ডুলামের গতি, দোলকের দোলন গতি, ইঞ্জিনের মধ্যে পিস্টনের সামনে পেছনের গতিও পর্যায় গতি বলা হয়। এগুলো সকল কিছুই তোমাদের কিন্তু পরিচিত আছে, ঠিক আছে। এভাবে দোলন গতি দিয়েছে, এরপর একটি জটিল গতি দিয়েছে। এগুলো আমি পড়ে শোনালাম না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে এটি পড়ে নাও। তারপর আমরা যদি 2 নং সমাধানে আসি, দেখতে পাচ্ছি বেগ। বেগ কি? বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হার তথা সরণের হারকে বোঝায়। সুতরাং সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই বেগ। বেগ এমন একটি ভৌত রাশি বলতে বোঝাচ্ছি দিক রাশি বা ভেক্টর, ঠিক আছে। আমরা জানি এটি একটি ভেক্টর রাশি। তো একটি ভৌত রাশি যা মান ও দিক উভয় প্রকাশ করে। এই মান ও দিক উভয় প্রকাশ করে বিধায় এটাকে ভেক্টর বা দিক রাশি বলা হয়ে থাকে। তো পক্ষান্তরে বেগের মানকে দ্রুতি বলা যায়, শুধু মান রয়েছে কিন্তু দিক নেই, ঠিক আছে। তো আমি আবার জিনিসটা বলছি, বেগ এমন একটি ভৌত রাশি যার মান ও দিক আছে, অর্থাৎ ভৌত রাশি দিক ও মান থাকে, তাই বিধায় এটিকে দিক রাশি বা ভেক্টর রাশি বলা হয়। এই কারণে বেগ ঋণাত্মক হলেও দ্রুতি কখনো ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ এখানে বেগ একটি ভেক্টর রাশি। গাণিতিকভাবে গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়। একজন পর্যবেক্ষকের সাথে একটি প্রসঙ্গ কাঠামো যুক্ত করে সময়ের সাথে ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন নির্ণয়ের মাধ্যমে বস্তুটির গতি পর্যবেক্ষণ করা হয়। এখানে চিত্র দিতে বলেছিল বিধায় আমি একটি নমুনা চিত্র দিয়েছি, তোমরা সুন্দর করে এটি অঙ্কন করে নেবে। এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে একটি গ্রাফ হিসেবে এই যে একটি গাড়ি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে এটি বোঝানো হয়েছে। এখন যদি কোনো বস্তু t সময়ে নির্দিষ্ট দিকে s দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ হবে v = s / t। আমরা জানি এটা। মাত্রা, বেগের মাত্রা হচ্ছে মাত্রা ও দ্রুতি মাত্রা, ঠিক আছে। এটি বেগের মাত্রা ও দ্রুতি মাত্রা একই, অর্থাৎ v = L ইনভার্স 1। এটি অ্যাকচুয়ালি ইনভার্স 1 হবে। একক বেগের একক ও দ্রুতি একই, অর্থাৎ ms ইনভার্স 1, ঠিক আছে। তো বেগের একক ও দ্রুতির একক নিশ্চয়ই একই হবে। তারপর রয়েছে বেগ কত প্রকার, অর্থাৎ বেগ 2 প্রকার হতে পারে, এক সুষম বেগ, 2 অসম বেগ। সুষম বেগ কি? যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। শব্দের বেগ সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ বলতে এখানে প্রকৃত প্রাকৃতিক উদাহরণ বলা হয়েছে, অর্থাৎ সঠিক একটি উত্তম একটি প্রাকৃতিক উদাহরণ বলা হয়েছে। তো অসম বেগ, যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান কিংবা দিক বা উভয়ের পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগকে অসম বেগ বলে। অর্থাৎ কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে কিংবা চলার সময় গতির দিক পরিবর্তন করে তাহলে সেই বেগ অসম বেগ হয়। এখানে আমি গ্রাফ দিয়ে সুষম বেগ, শূন্য বেগ, অসম বেগ, আবার সুষম বেগ, অর্থাৎ সুষম বেগ কি এবং শূন্য বেগ কি এটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তোমরাও ঠিক এভাবে অঙ্কন করবে। তারপর দিয়েছি বেগের বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি? সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগ ভেক্টর রাশি, শুধু মানের কিংবা শুধু দিকের অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। নির্দিষ্ট দিকে দ্রুতি, বেগ, এগুলোই হচ্ছে বেগের বৈশিষ্ট্য। সর্বশেষে আমরা চলে এলাম 3 নং সমাধানে। 3 নং সমাধানে তোমরা দেখতে পাচ্ছ বেগের সাথে ত্বরণের সম্পর্ক। ধরা যাক কোনো বস্তু u আদি বেগ নিয়ে এই সুষম ত্বরণে চলে এবং t সময়ে নির্দিষ্ট দিকে s দূরত্ব অতিক্রম করলো এবং এর শেষ বেগ হলো v। সুতরাং সুষম ত্বরণের নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুটির আদি বেগ u, শেষ বেগ v, সুষম ত্বরণ a, সময় হচ্ছে t এবং সরণ হচ্ছে s। তা আমরা জানি যে বেগের
পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অতএব ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ আদিবেগ শেষবেগ সময়গুলো তোমরা চেনো। সুতরাং একটু আগেই তো বললাম, তাই না? সুতরাং ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বেগের উপর ত্বরণের নির্ভরশীলতা। ত্বরণের এটি যদি অর্থাৎ বেগের উপর ত্বরণের নির্ভরশীলতা যদি প্রমাণ করতে চাই তাহলে বলতে হবে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি, অর্থাৎ বলতে পারি যে বেগের উপর ত্বরণ নির্ভর করে। সঠিক? তাহলে কোনো বস্তু যদি সুষম বেগে না চলে তাহলে বেগের মানের কিংবা দিকের কিংবা উভয়ের পরিবর্তন হলে আমরা বুঝতে পারি যে ত্বরণ হয়েছে। কোনো বস্তুর সুষম বেগের ক্ষেত্রে যদি দেখি যে কোনো বস্তু ও বেগ নির্দিষ্ট সময় পর একই রকম থাকে তাহলে বলতে পারি আদিবেগ সমান শেষ বেগ। কারণ এই যে বস্তু ও বেগ, এখানে বস্তুর পর ওতে একটি স্পেস দিও তোমরা, তো বস্তু ও বেগ নির্দিষ্ট সময় পর একই রকম থাকে তাহলে আমরা বলতে পারি আদিবেগ সমান শেষ বেগ। সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখানে আমরা জানি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা যেহেতু বলেছি আদিবেগ এবং শেষ বেগ ইজ ইকুয়াল, তো আমরা এখানে ইউ এখানে এই জায়গায় ভি বসিয়ে দেব, ঠিক আছে? অর্থাৎ আদিবেগের জায়গায় শেষ বেগ বসিয়ে দেব, তাহলে ঘটনাটি হবে এরকম। এই যে ইকুয়েশনটি হবে ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টি, আর ভি থেকে ভি চলে গেলে জিরো আমরা জানি, অর্থাৎ যেহেতু শেষ বেগ আদিবেগ সমান, তো জিরো হলে এখানে অর্থাৎ ভি থেকে ভি চলেই গেল, তাহলে জিরো হলো। তো জিরোর সাথে যদি আমরা জিরোকে না মানে টি দিয়ে জিরোকে না অনলি, আমরা জানি পৃথিবীতে যে কোনো কিছুকে দিয়ে যদি জিরোকে ভাগ করা হয় তাহলে এটির অ্যান্সার জিরোই আসবে। তার মানে 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমরা জানি অ্যাক্সেলারেশনের এককটি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এখানে কোনো ত্বরণ থাকে না, কিন্তু অসমবেগের ক্ষেত্রে ত্বরণ থাকে না, ঠিক আছে? এখানে কোনো ত্বরণ থাকে না, ঠিক আছে? এখানে অর্থাৎ আমি বলতে চেয়েছি লেখাটা এই যে অসমবেগের ক্ষেত্রে ত্বরণ থাকে না। তাহলে এখানে কোনো ত্বরণ থাকে না, ঠিক আছে? তাই ত্বরণের মান নির্ণয়ের জন্য বেগের প্রয়োজন। সুতরাং আমরা বলতে পারি যে বেগের উপর ত্বরণ নির্ভরশীল। বিশেষ দ্রষ্টব্য, গতির সমীকরণ নিয়ে আমি বলেছি, এর পূর্বে একটি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটির সাহায্য নিয়ে বেগের সাথে ত্বরণের সম্পর্ক গাণিতিকভাবে নির্ণয় করে এই প্রশ্নটাকে আরও ইমপ্রুভ করতে পারো। তো সকলকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা বাসায় থাকো, বাসা থেকে বের হয়েও না, সাবধানে বাসায় বসে বসে লেখাপড়া চালিয়ে যাও। এবং এই যে আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো চলছে এগুলো খুব সাবধানে সুন্দর করে রাখো, সমাধান করে রাখো। যদি লকডাউন শিথিল করা হয়, তারপরে যদি পরবর্তী নির্দেশনা আসে বোর্ড থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা হয়, তাহলে আমরা ফেসবুক পেজে আপডেট করে দেবো, আমাদের স্কুলের অফিসিয়ালি ফেসবুক পেজে। তারপর তোমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।